সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে চলে এলাম সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্রের অন্তর্গত দ্বিতীয় প্রবন্ধে, যার নাম আজব শহর কলকাতা। এর আগের বারে আমি বই কেনা প্রবন্ধটা ব্যাখ্যা করেছিলাম। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক বা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আজকে চলে এলাম দ্বিতীয়টাতে। কবির ব্যাখ্যা আমি আগেরটাতেই দিয়ে দিয়েছি, তাই আজকে আমি সরাসরি প্রবন্ধতে চলে যাই। নামেই বুঝতে পারছো যে এখানে কলকাতার ব্যাপারেই বলা হয়েছে। আজব শহর কলকাতা, ছোটবেলা থেকেই শুনে আসছি, বড় হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি, এমন সময় নামল জোর বৃষ্টি। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল, কারণ যদিও পথ হারাইনি তবু সমস্যাটা একই। ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগদো আর নেই। বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। কাজেই বাড়ির ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতার আজব শহর। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ। যখন কবি বই কেনার জন্য কলকাতা শহরে আসে, তখন আচমকা কলকাতায় বৃষ্টি নেমে যায়। আর তা সেই সময় কবির কাছে ছিল না কোনো ছাতা বা কোনো বর্ষাতি। তাই কবি নিজের বাড়ি ফিরতে পারে না, ট্রামে চড়তেও পারে না। তাই বাসে উঠবে কীভাবে, যেন বাস স্টপে দাঁড়াতে হবে, আর ট্যাক্সিতে উঠলে অনেক টাকা খরচ হয়ে যাবে। তাই কবি এদিক ওদিক তাকিয়ে দেখতে পান একটা ফ্রেঞ্চ বুকশপ, যেখানে ফরাসি বই বিক্রি হয়। খেয়েছে নিশ্চয় কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর যে দুটো পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। বাঙালি প্রকাশকরা বলেন, শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। কথাটা যদি সত্যি হয়, তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কী প্রকারে। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধহয় হাতির দাঁতের মতো, শুধু দেখাবার জন্য। চেবানোর জন্য দাঁত রয়েছে লুকানো, অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল, খোসবাই, সাঝের পাড়, লোধ্ররেণু, ওষ্ঠরাগ। কবি এখানে বলছেন যে এই কলকাতা শহরে যেখানে বাংলা বই বিক্রি হয় না, সেখানে আবার ফরাসি বই কীভাবে বিক্রি হবে। তাই কবি ভাবলেন এটা হয়তো হাতির দাঁতের মতো, খাওয়ানোর জন্য আলাদা দাঁত, আবার দেখানোর জন্য আলাদা দাঁত। বাইরে লিখে রেখেছে ফ্রেঞ্চ বুকশপ, কিন্তু ভিতরে হয়তো আছে বাংলার বই। সেই ভরসায় ঢুকলুম, বৃষ্টিটাও জোরে নেমেছে। না, আজব শহর কলকাতাই বটে। শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়। গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন্তার ফরাসি বই, কিছু সাজানো গোছানো, কিন্তু যত্রতত্র ছড়ানো। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, বাঙালি দোকানদারদের মতোই বইগুলো সাজিয়েছে। আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণের গঙ্গাযাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন। মেমসাহেব খুশ, আম্মো তোর। এখানে শ্যাম্পেন কথার অর্থ হলো আঙুরের রস একটা কাচের বয়েমের মধ্যে রেখে বহু বছর ধরে তাকে স্টোর করে রাখা হয়। তারপর সেখানে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে তার মধ্যে অ্যালকোহল ঘটিত যৌগ গঠন হয়, যার ফলে সেটা একটা মাদক দ্রব্যে পরিণত হয়। আর এখানে শ্যাম্পেন বলতে দেশি মদকে ব্যবহার করা হয়েছে। অতি অযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। বই আসা মাত্রই আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন। সঙ্গে সঙ্গে 7 সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখে দু চারটা কথাও বলে ফেললেন। মাত্র 3 মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। এখানে যে বিক্রেতা বসে আছেন সেটা আসলে ওনার দোকান নয়, এটা ওনার বান্ধবীর দোকান। যেহেতু বান্ধবীটা নেই এখন, তাই তিনি এখানে বসেছেন। আর তিনি দেশে ফিরেছেন মাত্র 3 মাস হলো, তাই ইংরেজিটাও সম্পূর্ণরূপে জানে না।
কিন্তু যেটুকু জানে তাতেই ওনার কাজ চলে যায়। তুলসীদাস বলেছেন, পৃথিবী কি অদ্ভুত রীতি, সুরি দোকানে সেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচছে। এখানে তুলসীদাস খুব একটা দারুণ কথা বলেছেন। যারা মদ বিক্রেতা হয় তাদের কাছে ক্রেতারা লাইন করে দাঁড়িয়ে থাকে মদ কিনবে বলে, কিন্তু উল্টো দিকে যারা দুধ বিক্রেতা হয় তাদের কাছে কোনো ক্রেতা থাকে না, তাদেরকেই বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হয়। যেটা স্বাস্থ্যবান খাবার সেটা মানুষকে বলিয়ে বলিয়ে কিনাতে হয়, কিন্তু যেটা অস্বাস্থ্যকর খাদ্য বা পানীয় সেইটা মানুষ লাইন দিয়ে কিনতে চায়। এখানে তুলসীদাস হলেন একজন হিন্দু সন্ত কবি, ধর্ম সংস্কারক, আর আরবি ভাষায় তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন, যার নাম দিয়েছিলেন রামচরিত মানুষ। বুঝলুম কথা সত্যি, এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য, সে কথা থাক। ইতিমধ্যে একটা বাঙ্গাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞাসা করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। আমার মনে বড় আনন্দ হলো, বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই নিয়ে গড়া হিটলারের চরিত্র বর্ণন। হিটলার সম্বন্ধে তার দুশমন ফরাসিরা কী ভাবে তারও পরিচয় বইখানাতে আছে। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কাকা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে, আরেক দিন হবে। কবি যেই দোকানে বই কিনতে গেছিল সেই দোকানে একজন বাঙালি ছোকরা এসে একটা কমার্শিয়াল আর্টের বই কিনতে আসেন। সেটা দেখে কবি খুব খুশি হয় আর বাঙালিদের প্রতি গর্ববোধ অনুভব করে। তারপরে তিনি একটা নুরনবর্গের মোকদ্দমার একটা বই কেনেন। এই নুরনবর্গের মোকদ্দমাটা হলো 1945-46 সালে জার্মানির নুরনবর্গ নামের একটা শহর ছিল, সেখানে অনুষ্ঠিত হয় একটা বিচার কেন্দ্র বা বিচারালয়। এখানে ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ গঠন করে তাদেরকে বিচার দেওয়ার একটা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। সেই বিষয়টি এখানে একটা বই কবির খুব পছন্দ হয়, আর সেই সম্বন্ধেই কবি এখানে লিখেছেন। আর হিটলার হলো অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যার জন্ম 1889 সালে আর মৃত্যু 1945 সালে। 1933 থেকে 45 সাল পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন। 1939 সালে জার্মানরা পোল্যান্ড দখল করে, এর ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলে, যার ফলেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো যারা ইতিহাস পড়েছো তারা এটা খুব ভালো করেই জানো। এই ছিল আজকের প্রবন্ধটা, আজব শহর কলকাতা। যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় তাহলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কারা কারা বই কিনতে গেছিলে আর কে কোন রকমের বই পছন্দ করো পড়তে। আর এরপরে আমি আনবো 25শে বৈশাখ, তাই ভিডিওটা যখনই আসবে তার নোটিফিকেশানটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে। আর এই ভিডিওর লাইকের টার্গেট রাখছি 5, আশা করি তোমরা পূরণ করে দেবে। কখনো তোমরা টার্গেট পূরণ করো না, তাই আজকে একটু কম রাখলাম যাতে তোমাদের পূরণ করতে একটু সুবিধা হয়। আর যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তাহলে সেখানেও জয়েন হয়ে যেও, ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে আমি যা যা ভিডিও পাঠিয়েছি প্রত্যেকটার কোশ্চেন অ্যান্সার আমি সেখানে দিয়ে দেবো আস্তে আস্তে, অনেক কটা দিয়ে দিয়েছি। আর যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আর 11-12 শুধু আর্টসদের অফলাইনে পড়াই। তো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে আমায় জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে 25শে বৈশাখ। সকলকে টাটা।